তাহলে আজকে আমরা শুরু করব সান্দ্রতা। আগের দিন আমরা পৃষ্ঠ টান পড়েছিলাম, আজকে পড়ব সান্দ্রতা। যার ইংরেজি নাম হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি। আচ্ছা, প্রথমে এটা আমরা পড়বো। আমরা এই সংজ্ঞাটায় যাব অনেকটা পরে, ঠিক আছে? সান্দ্রতার সংজ্ঞায় যাব অনেকটা পরে। আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে সান্দ্রতার পার্ট। তার আগে আমাদেরকে আর কয়েকটা জিনিস পড়ে নিতে হবে, তারপরে সান্দ্রতাটা আমরা বুঝতে পারবো। তো আমরা প্রথমে যে সংজ্ঞাটা পড়বো বা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ধারারেখা প্রবাহ। ধারারেখা প্রবাহ, যার ইংরেজি নাম হচ্ছে স্ট্রিম লাইন ফ্লো। তো কি সেটা? যদি কোনো প্রবাহী যদি কোনো প্রবাহী যদি কোনো প্রবাহী এমনভাবে এমনভাবে প্রবাহিত হয় যে প্রবাহের প্রত্যেক বিন্দুতে প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে বিন্দুতে প্রবাহের বেগের মান প্রবাহের বেগের মান ও অভিমুখ সর্বদা অপরিবর্তিত থাকে। তবে সেই প্রবাহকে কি বলে? ধারারেখা প্রবাহ বা স্ট্রিম লাইন ফ্লো বলা হয়। ওকে, তো তাহলে আমরা যদি একটা প্রবাহ নিই, যে ধর আমি এরকম একটা পাইপ নিচ্ছি, যে পাইপটার মাঝখানটা একটু খোলা, ঠিক আছে? এই পাইপের মধ্যে দিয়ে একটা তরল প্রবাহিত হচ্ছে। তাহলে তরলটা কীভাবে প্রবাহিত হবে? এরকম উপরের দিকে চলে যাবে খানিকটা, এরকমভাবে প্রবাহিত হবে। এখান থেকে আরও গেলে এই, ওকে, এইভাবে প্রবাহিত হবে। তাহলে এই জায়গায় যদি তরলটা ঢুকছে, এরকম বেগ নিয়ে ঢুকছে, এবার আমি এই এই যে রেখাটা যাচ্ছে, এই রেখাটার পরে তিনটে বিন্দু নিচ্ছি, এ বি সি। এই এ বি সি যে তিনটে বিন্দু নিলাম, এই তিনটে বিন্দুতে এ বিন্দুতেও বেগ ভি, বি বিন্দুতেও বেগ ভি, সি বিন্দুতেও বেগ ভি, ঠিক আছে? প্রবাহের বেগ ভি, এবং প্রত্যেকটা বেগের অভিমুখ কিন্তু এইদিকে। তাহলে দেখ, এই যে প্রবাহটা, এই প্রবাহটা কিন্তু ধারারেখা প্রবাহ। ওকে, তো এর যদি একটা উদাহরণ বলি যে ধারারেখা প্রবাহের উদাহরণ কি, তো উদাহরণ: কম গতিবেগ সহ গতিশীল যে কোনো তরলের গতি
যে কোনো তরলের প্রবাহ বা গতি সাধারণভাবে ধারারেখ হয়ে থাকে। ওকে, তা এটা সাধারণত নদীতে যদি তোরা দেখিস যে কোনো একটা নদী সেটা বিভৎ একটা হাই ভেলোসিটি নিয়ে বয়ে যাচ্ছে, একটা উচ্চ বেগে বয়ে যাচ্ছে, সেই নদীর জলগুলোর কিন্তু যদি খুব গতিবেগে মানে খুব বিভৎস জোরে পাহাড়ি নদী তো খুব বেশি জোরে খরস্রোতা নদী হয়, সে নদী বয়ে যায়, সেখানে কিন্তু জল ছিটকেও যায়, জলটা কোনো জল দেখবি এদিক ওদিক ছিটকেও যায়। তো জলের কিন্তু সেখানে বিভিন্ন রকম বেগ থাকে, কোনো জলের জল এদিক যাচ্ছে, কোনো জল ওদিক যাচ্ছে, সেখানে কিন্তু ধারারেখা হয় না। বাট যদি কোনো প্রবাহ মানে খুব কম গতি নিয়ে যায়, তাহলে সেই গতির ক্ষেত্রে প্রবাহের প্রতিটা বিন্দুতে, যে কথাটা এখানে বলা ছিল যে প্রত্যেক বিন্দুতে প্রবাহের বেগের মান এবং অভিমুখ সর্বদা অপরিবর্তিত থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ধারারেখা প্রবাহ হবে। ওকে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধারারেখা বলতে কি বোঝে। এটা ধারারেখা প্রবাহ। তাহলে আমি পেজ চেঞ্জ করছি, না হলে বলিস। এবার আমি এরপরে যেটা বলবো ধারারেখা। ওকে, চেঞ্জ করলাম, যার ইংরেজি নাম হচ্ছে স্টিম লাইন। ধারারেখা, ইংরেজি নাম স্টিম লাইন। আচ্ছা, ধারারেখা প্রবাহের ক্ষেত্রে কিন্তু ধারারেখার ধারণাটা পাবো। ধারারেখা প্রবাহের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে কোনো তরল কণা তার পূর্ববর্তী কণার গতিপথকে একই বেগ সহ অবিকৃতভাবে অনুসরণ করে। আমরা একটু আগে যে ছবিটা আঁকলাম, সে ছবিতে আমরা কি পেয়েছি? সেই ছবিতে আমরা পেয়েছি যে তোর ওই যে ABC তিনটে পয়েন্ট নিলাম, ওটাকে যদি আমি ওই কার্ভ বরাবর যোগ করে দিই, তাহলে বি বিন্দুতে যে তরল বিন্দুটা আছে বা তরল কণাটা আছে, সেটা যে বেগে যাচ্ছে যেদিকে যাচ্ছে, এ বিন্দুর তরল কণাটা যখন বি বিন্দুতে যাবে, সেটাও কিন্তু সেই বেগেই যাচ্ছে, সেই দিকেই যাচ্ছে। তাহলে একজন আরেকজনকে কিন্তু অনুসরণ করছে। একইভাবে সির কথাও বলা যায়। এরূপ প্রবাহে তরল পদার্থের কণা যে পথ বরাবর গতিশীল হয় তাকেই কি বলে? ধারারেখা বা প্রবাহ রেখা বলে। ওকে, এই ধারারেখা বা প্রবাহ রেখা কিন্তু সরল রেখা হতে পারে, বক্ররেখা হতে পারে, ঠিক আছে? তো ধারারেখা সরল বা বক্র যে কোনো রেখা হতে পারে, ওকে, তো তাহলে এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এদের বৈশিষ্ট্যগুলো লিখব। তো ধারারেখার বৈশিষ্ট্য কি কি? নাম্বার 1, ধারারেখা
যে কোনো নির্দিষ্ট বিন্দুতে, যে কোনো নির্দিষ্ট বিন্দুতে কোনো কণার বেগ, কোনো কণার বেগ নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট থাকে। ধারারেখার পরে যে বিন্দুগুলো পাবো সেই বেগটা একটা নির্দিষ্ট বিন্দু, বিন্দুটাকে যদি নির্দিষ্ট করি, ধর এ বিন্দু, তাহলে এ বিন্দুতে যা বেগ, যে মুহূর্তে ওই বিন্দুতে যে তরল কণাটা আছে এখন তার যা বেগ, ওর পিছনের তরল কণাটা যখন এই বিন্দুতে আসবে একই বেগ, তার পিছনের তরল কণাটাও যখন এই বিন্দুতে আসবে একই বেগ। মানে একটা বিন্দুকে যদি ফিক্স করে দিই, যে কোনো তরল কণা ওই বিন্দুর মধ্যে দিয়ে পাস করলে ওই বেগ নিয়েই যাবে, যদিও বেগের মান বিভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন হয়। যদিও বেগের মান বিভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন হয়। ওকে, বিভিন্ন বিন্দুতে বিভিন্ন বেগ, বাট একটা নির্দিষ্ট বিন্দু তার বেগ নির্দিষ্ট। পয়েন্ট নাম্বার 2, ধারারেখার যে কোনো বিন্দুতে, ধারারেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে, ওই বিন্দুতে প্রবাহীর বেগের অভিমুখ নির্দেশ করে, প্রবাহীর বেগের অভিমুখ নির্দেশ করে। ওকে, নাম্বার 3, এটা নাম্বার 2টা একটু বলে নিই। ধর এটা কোনো একটা ধারারেখা, ঠিক আছে, রেখাটা এরকম, এই ধারারেখার পরে কোনো একটা বিন্দু, ধর এইটা, এই বিন্দুতে যে বেগটা হবে, সেই বেগের যে অভিমুখ হবে, সেটা এই বিন্দুতে যে স্পর্শক আঁকতে পারবো আমরা, সেই স্পর্শক বরাবর হবে ওই বেগের অভিমুখ। ঠিক আছে, এটা 2 নম্বর পয়েন্ট বলছে। নাম্বার 3 কি বলছে? নাম্বার 3 বলছে দুটি ধারারেখা, দুটি ধারারেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না, কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। কেন পারে না সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, ধর এটা একটা ধারারেখা, এটা একটা ধারারেখা, একটা বিন্দুতে ছেদ করলো, তাহলে এই যে ছেদ বিন্দু, এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুতে আমি প্রথম ধারারেখাটার পরে একটা স্পর্শক আঁকতে পারবো, যে স্পর্শকটা হচ্ছে এরকম। পয়েন্ট নাম্বার 2 বলছে এই স্পর্শকটা এই বিন্দুতে বেগের অভিমুখ নির্দেশ করবে। দ্বিতীয় ধারারেখার তে ওই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকতে পারি এইরকম। দ্বিতীয় পয়েন্ট বলছে যে এই স্পর্শকটা ওই বিন্দুতে ওই ধারারেখার বেগের অভিমুখ নির্ণয় করবে। প্রথম পয়েন্ট কি বলছে? বিন্দু নির্দিষ্ট হলে কণার বেগ নির্দিষ্ট হবে। তাহলে একটা বিন্দুতে কোনোদিন, যদি ধারারেখা হয়, ধারারেখার একটা বিন্দুতে কোনোদিন দুটো বেগ থাকতে পারে না, বাট এ দেখাচ্ছে একটা বিন্দুতে দুটো বেগ আছে। তাহলে কখনোই কিন্তু দুটো ধারারেখা পরস্পরকে ছেদ করতে পারবে না, কারণ যদি ছেদ করে, যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে আমরা ধারারেখার পরে দুটো স্পর্শক আঁকতে পারবো, সেই দুটো স্পর্শক দুটো ভিন্ন ভিন্ন বেগ নির্দেশ করবে, যেটা ধারারেখার ক্ষেত্রে পসিবল নয়। ধারারেখার একটা বিন্দুতে একটাই বেগ থাকে এবং সেই বেগের একটা নির্দিষ্ট দিক থাকে, সেটা কখনোই ধারারেখায় পসিবল নয়। তাহলে ধারারেখা কখনো দুটো ধারারেখা পরস্পরকে ছেদ কখনোই করবে না। নেক্সট পেজে যাচ্ছি, পেজ চেঞ্জ করছি, যদি না লেখা হয় বলিস। চেঞ্জ করলাম, তাড়াতাড়ি কর। এবার আমরা 4 নম্বর পয়েন্টে যাব। ওকে, তাহলে চেঞ্জ করলাম। 4 নম্বর পয়েন্ট, প্রবাহীর বেগ যেখানে বেশি, প্রবাহীর বেগ যেখানে
বেশি সেখানে ধারারেখাগুলি পরস্পরের থেকে ঘন সন্নিবিষ্ট। মানে মানে যেখানে প্রবাহীর বেগ বেশি সেখানে ওই ধারারেখাগুলো একজন আরেকজনের কাছাকাছি চলে আসবে। ওকে, আমি একটু পরে একটা ছবি দেখাবো, আঁকবো এখানে। যখন আমরা ঘূর্ণি করব, আমাদের যে ঘূর্ণিঝড় এলো সেই ঘূর্ণিঝড় এই একই গল্প, একই রকমভাবেই ফর্ম। যাই হোক, সেগুলোর আরও আলাদা ব্যাখ্যা আছে, সেগুলোর ভিতরে আমরা যাবো না। এই যেখানে বেগ বেশি থাকবে সেখানে কিন্তু এই ধারারেখাগুলো কাছাকাছি চলে আসবে, আর যেখানে বেগ কম থাকবে সেখানে তারা পরস্পর থেকে দূরে সরে যাবে। এবং যেখানে বেগ কম সেখানে তারা পরস্পর থেকে দূরে অবস্থান করে। তাহলে আমরা অলরেডি 4টে পয়েন্ট পেলাম, যেগুলো হলো ধারারেখার বৈশিষ্ট্য। একটা ধারারেখার তার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। ওকে, নেক্সট আমরা পড়বো সেটার নাম হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ, ইংরেজি হচ্ছে টার্বুলেন্ট or disorderly flow। তাহলে আমরা ধারারেখা প্রবাহে কি দেখলাম? ঠিক তার উল্টোটা। ধারারেখা প্রবাহে দেখলাম যে প্রবাহের যে কোনো পয়েন্ট, প্রবাহী পথের যে কোনো বিন্দুতে বেগের মান অভিমুখ অপরিবর্তিত থাকবে, আর এক্ষেত্রে সেটা হবে না। ওকে, তো তাহলে সংজ্ঞাটা কেমন হবে? যে ধরনের গতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিন্দুতে প্রবাহী কণার বেগের মান ও অভিমুখ কোনোটি নির্দিষ্ট থাকে না, বরং সময়ের সঙ্গে এলোমেলোভাবে পরিবর্তিত হয়। মানে আমি আগে যে ছবিটা আঁকলাম ওই ছবিতে ABC 3টে বিন্দু নিয়েছিলাম। তো তোর মনে হতে পারে যে এ বিন্দুতে একরকম বেগ, বি বিন্দুতে একরকম বেগ, সি বিন্দুতে একরকম বেগ। তা নয়, মানে এ বিন্দুর বেগ এখন যা আছে কিছুক্ষণ পরে অন্যরকম হয়ে গেল, আবার পরে আরও অন্যরকম হয়ে গেল। বি বিন্দুর বেগ দেখা গেলো 2 মিনিট অন্তর অন্তর চেঞ্জ হয়ে যাচ্ছে, বা প্রতি সেকেন্ডেই চেঞ্জ হয়ে যেতে পারে। সি বিন্দুর বেগ অন্য কোনো রকমভাবে চেঞ্জ হচ্ছে। তো যদি এরকম প্রতিটা বিন্দুর বেগের যে মান এবং অভিমুখ কোনোটাই নির্দিষ্ট থাকবে না, এবং সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে এলোমেলোভাবে পরিবর্তিত হবে, চেঞ্জ হয়, তখন তাকে অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ বলে। ওকে, তো উদাহরণ
আমি যেটা পাহাড়ি নদীর কথা বলছিলাম, পাহাড়ি নদীর ক্ষেত্রেই কিন্তু এগুলো, পাহাড়ি খরস্রোতা নদীর ক্ষেত্রে এটা দেখা যায়। ওকে, তো উদাহরণ, পাহাড়ি খরস্রোতা নদীতে জলের প্রবাহ, এই বিক্ষুব্ধ প্রবাহ বা অশান্ত প্রবাহ বোঝালামও, এবং আরও দেখা যাবে দ্রুতগামী স্টিমার, দ্রুতগামী স্টিমার বা জাহাজের জাহাজের গতিপথের গতিপথের পাশের জলতলে তৈরি হওয়া ঘূর্ণি। এই ঘূর্ণি জিনিসটা কি সেটা আমি বলবো। তৈরি হওয়া ঘূর্ণি, তারপরে পতাকা, আমাদের যে স্বাধীনতা দিবসে যে পতাকা আমরা তুলি, সেই পতাকা যে ওড়ে, সেটাও কিন্তু এক রকমের অশান্ত প্রবাহের জন্য ওড়ে, ঠিক আছে। তো পতাকার ওড়া, ঠিক আছে, এবং দ্রুতগামী ট্রেনের সংলগ্ন অঞ্চলের বয়ে যাওয়া বায়ুপ্রবাহ ইত্যাদি, এগুলো হচ্ছে অশান্ত প্রবাহের উদাহরণ। ওকে, তাহলে অশান্ত প্রবাহ কাকে বলে আমরা দেখলাম, অশান্ত প্রবাহের উদাহরণ আমরা দেখলাম। এবার আমরা দেখবো এই ঘূর্ণি জিনিসটা কি। ওকে, তাহলে পেজ চেঞ্জ করছি, নেক্সট পেয়ে যাচ্ছি, হেডিং করছি ঘূর্ণি, চেঞ্জ করলাম পেজ, হেডিং ঘূর্ণি। কোনো প্রবাহীর গতি অশান্ত হলে এবং ওর গতিপথে কোনো বস্তু থাকলে বস্তুর ঠিক পিছনে অবস্থিত বস্তুর ঠিক পিছনে অবস্থিত অঞ্চলে আবর্ত ও ঘূর্ণি সৃষ্টি হয়। আবর্ত ও ঘূর্ণি সৃষ্টি হয়। ওকে, তো এটা কিভাবে তৈরি আমি দেখাবো, সেটা বলছি। তো দেখ, ধর আমি এই জায়গায় কোনো একটা পাথরের খণ্ড রেখেছি, ঠিক আছে। এই পাথরের খণ্ডটা একটা কোনো জলের প্রবাহের মধ্যে রয়েছে। তো তাহলে এখান থেকে যে জল প্রবাহটা যাচ্ছে সেটা সোজা চলে যাবে, এখান থেকে যে জল প্রবাহ যাচ্ছে সেটাও সোজা চলে যাবে, এখান থেকে যে জল প্রবাহটা যাচ্ছে সেটাও সোজা চলে যাবে। ওকে, দেন এর পরের যে জল প্রবাহটা সেটা কিন্তু আর সোজা যাবে না, ঠিক আছে। তো দেন জল প্রবাহটা এইভাবে এসে এটা কিন্তু বাঁক নেবে,
এটা এরকমভাবে বেঁকে যাবে, গিয়ে আবার সোজা যাওয়া শুরু করবে। ওকে, ঠিক একই রকমভাবে এখান থেকে যে জল প্রবাহটা যাচ্ছে সেটাও কিন্তু বাঁক নেবে, এখান থেকে যে জল প্রবাহটা যাচ্ছে সেটাও হালকা বাঁক নেবে। ঠিক আছে, তো আমি এই দুটোকে নিচে দিয়ে বাঁকাচ্ছি। এটা ধর এখান থেকে যাচ্ছে, ঠিক আছে, এই গিয়ে, আর এটা ধর এখান থেকে যাচ্ছে, আমি সাপোজ এরকম করে বাঁকালাম, উপর দিয়েও যেতে পারে। এটা এই গিয়ে এই যাবে, এটা এই গিয়ে এই যাবে। তো এবার দেখ এইখানে যে জল প্রবাহটা আর আর নিচে দিয়ে, আরও নিচে দিয়ে যেটা যাবে সেটা তো সোজা বেরিয়ে যাবে, এই 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 এরকম সোজা বেরিয়ে যাচ্ছে। এগুলো নিয়ে তো কোনো অসুবিধা নেই, এগুলো সব সমান্তরাল হবে কিন্তু, ঠিক আছে, অভিমুখ। তো এই যে মাঝখানে যেটা ফেলে দিয়েছি এখানে, এটার জন্যে এখানে কিন্তু এই জলগুলো, এই জায়গাটা তো ফাঁকা থাকবে না, এখান থেকে এই জলগুলো এরকম করে উল্টে চলে আসবে, উল্টে চলে আসবে, এই জায়গাটা তো ফাঁকা থাকবে না। ওকে, তো এই যে উল্টে আসছে এটাই কিন্তু ঘূর্ণি, বা এটাই হচ্ছে তোর আবর্ত, যেটাকে ইংরাজিতে ভর্টেক্স বলা হয়। ভর্টেক্স জিনিসটা একই রকম, উঁচু ক্লাসে উঠে পড়বি। তো যাই হোক, এবার আমরা আবারও দেখি কি বলছিলাম, যেটা সৃষ্টি হয় এর ফলে। এর ফলে বিপুল পরিমাণে শক্তি অপচয় হয়, বিপুল পরিমাণে শক্তি অপচয় হয় এটার ফলে। ওকে, এই ভর্টেক্সে যেগুলো হয় সেগুলো সবই ক্যালকুলেট করা যায়, এগুলো সব উঁচু ক্লাসের কথা। তো পাহাড়ি খরস্রোতা নদী, পাহাড়ি খরস্রোতা নদীর গতিপথে, পাহাড়ি খরস্রোতা নদীর গতিপথে গতিপথে অশান্ত প্রবাহ হয়, এটা আমরা একটু আগে দেখলাম, অশান্ত প্রবাহ হয়, একটু আগে আমরা দেখেছি। এবং ওর গতিপথে, এবং ওর গতিপথে অনেক সময় পাথর খণ্ড থাকে, অনেক সময় পাথর খণ্ড থাকে, যেটা আমরা আঁকলাম ছবিতে। এর ফলে পাথর খণ্ডের ঠিক পিছনে, এর ফলে পাথর খণ্ডের ঠিক পিছনে, ঠিক পিছনে আবর্ত ও ঘূর্ণির সৃষ্টি হয়, আবর্ত ও ঘূর্ণির সৃষ্টি হয়। ওকে, এই সব উচ্চ নদীর উচ্চ প্রবাহে, এইসব নদীর, নদীর উচ্চ প্রবাহ, নিম্ন প্রবাহ, মধ্য প্রবাহ পড়েছিস, নদীর উচ্চ প্রবাহে সাধারণত সাধারণত অনেক ঘূর্ণি দেখা যায়। ওকে, তাহলে ঘূর্ণি জিনিসটা কি আমরা বুঝলাম। এবার আমরা দেখব নেক্সট, আমাদের আর একটা পয়েন্ট দেখব, পেজ আমি চেঞ্জ করব, না হলে বলিস সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। ওকে, পেজ চেঞ্জ করছি, নেক্সট পেয়ে যাচ্ছি। তো নেক্সট আমরা দেখব, হেডিং করছি সন্ধিবেগ, যার ইংরেজি নাম হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি। তো কি, প্রবাহীর গতিবেগের যে সর্বোচ্চ মান,
সর্বোচ্চ মান, গতিবেগ গের যে সর্বোচ্চ মান পর্যন্ত তার গতির প্রকৃতি, মান পর্যন্ত তার গতির প্রকৃতি প্রকৃতি ধারারেখা থাকে। অর্থাৎ যে ঊর্ধ্বসীমায় ঊর্ধ্বসীমা অতিক্রম করলে বা হলে গতির প্রকৃতি অশান্ত বা বিক্ষুব্ধ হয় তাকে বলা হয় সন্ধিবেগ বা সংকট বেগ, যার ইংরেজি যাকে ডিনোট করা হয় ভিসি দিয়ে, ক্রিটিক্যাল ভেলোসিটি। ওকে, তো তাহলে আমরা পড়েছি যে যদি কোনো প্রবাহ নিম্ন গতি সম্পন্ন হয়, তাহলে সেই নিম্ন গতি সম্পন্ন প্রবাহ কি হয় না, শান্ত প্রবাহ বা ধারারেখা প্রবাহ হয়। কিন্তু এবার সেই প্রবাহের বেগটাকে আস্তে আস্তে আমরা বাড়াতে থাকলে একসময় সেটা অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ হয়ে যাবে। তো যে হাইয়েস্ট বেগ পাবো, যে সর্বোচ্চ বেগের জন্য সেটা শান্ত প্রবাহ, বাট একটুখানি বেগ বাড়িয়ে দিলে বা ওই সীমাটাকে অতিক্রম করে গেলে অশান্ত প্রবাহ, সেই বেগটাকে আমরা বলবো কি না, সন্ধিবেগ। ওকে, তো আমরা নেক্সট এবার যেটা আমাদের এই আজকের টপিকের মেন টপিক, সেটা হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। সেটা এবার হেডিং করছি, সান্দ্রতা, যার ইংরেজি নাম ভিসকোসিটি। কি সংজ্ঞাটা হচ্ছে যে এটা মেনলি ঘর্ষণ, ঠিক আছে, প্রবাহীর যে ঘর্ষণ, আমরা ঘর্ষণ ক্লাস 8-এ পড়েছি সেইটাই। কোনো প্রবাহমান তরল বা গ্যাসের দুটি পাশাপাশি স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকলে প্রবাহী এদের আপেক্ষিক বেগ কমাতে চায়। ওকে, অর্থাৎ দ্রুতগামী, আমি পুরোটা বোঝাবো। অর্থাৎ দ্রুতগামী স্তর অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন স্তরের বেগ বৃদ্ধি করতে চায়, এবং ধীর গতি সম্পন্ন স্তর দ্রুতগামী স্তরের বেগ কমাতে চায়। দ্রুতগামী স্তরের বেগ কমাতে চায়। প্রবাহীর এই বিশেষ ধর্মকে কি বলে? সান্দ্রতা বলে। ওকে, তো মানেটা কি, আমি এর আরেকটা সংজ্ঞা বলবো।
তো তার আগে দেখ, দুটো স্তর আছে, ধর একটা প্রবাহী প্রবাহিত হচ্ছে, এর একটা এই একটা স্তর, আর তার সংলগ্ন আর একটা স্তর, ধর এই একটা স্তর, ঠিক আছে, দুটো স্তর আছে। তো এই দুটো স্তরের, ধর কোন একটা স্তরের বেগ বেশি আর কোন একটা স্তরের বেগ কম। ধর এই স্তরটার বেগ হচ্ছে V1, এই স্তরটার বেগ হচ্ছে V2। ধর V1 বেশি, V2 কম, তাহলে V1 মানে উপরের স্তরটা, ওই স্তরটা দ্রুতগামী সম্পন্ন স্তর, নিচের স্তরটা হচ্ছে ধীরগতি সম্পন্ন স্তর। এবার এদের মধ্যে এরা যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ আমরা পড়েছিলাম, সেটা কি হবে, এই বেগের বিয়োগফল V1 মাইনাস V2। এই এই স্তর দুটোর কাজ হবে এই V1 মাইনাস V2টাকে কমানো। তো দ্রুতগামী সম্পন্ন স্তর কি করবে, দ্রুতগামী সম্পন্ন স্তর সে তো জোরে যাচ্ছে, ধীরগতির সম্পন্ন স্তর ধীরে ধীরে যাচ্ছে। তো দ্রুতগামী সম্পন্ন স্তর কি করবে, ধীরগতি সম্পন্ন স্তরকে বলবে তুইও জোরে চল, মানে ওকেও জোরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর ধীরগতি সম্পন্ন স্তর যে আস্তে আস্তে যায়, সে দ্রুতগামী সম্পন্ন স্তরকে কি বলবে, না আমি জোরে যেতে পারছি না, তুই আস্তে আস্তে চল। এই যে বাধা, একটা স্তর আর একটা স্তরকে বাধা দিচ্ছে, এটাকেই বলা হয় সান্দ্রতা। তো এই সংজ্ঞাটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি। তো সেটা কিভাবে লিখতে পারি, না যে নিজস্ব ধর্মের জন্য কোনো প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরগুলিকে বিভিন্ন স্তরগুলির আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে প্রবাহীর সান্দ্রতা বলে। ওকে, তো আলটিমেটলি প্রবাহীর ঘর্ষণ, যেটা এক কথায় বলতে গেলে প্রবাহীর ঘর্ষণই হচ্ছে কিন্তু সান্দ্রতা, মানে প্রবাহীর ঘর্ষণ হলো সান্দ্রতা, এক কথায় বলতে গেলে। ওকে, তো এটা তাহলে সান্দ্রতা উৎপত্তির কারণ আমি বলে দিলাম, যে এই যে দুটো স্তর, একটা স্তর আসতে যাচ্ছে, একটা স্তর জোরে যাচ্ছে, এদের মধ্যে আপেক্ষিক বেগের পার্থক্যের জন্যই সান্দ্রতাটা সান্দ্রতা সৃষ্টি হয়। তো এই সান্দ্রতা মেনলি কয়েকটা বিষয়ের পর ডিপেন্ড করে। সেই বিষয়গুলো কি কি, না সান্দ্রতা মেনলি তিনটে বিষয়ের পর নির্ভর করে। এক হচ্ছে তরলের প্রকৃতি, তরলটা কি প্রকৃতির তরল তার উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে স্পর্শতলের ক্ষেত্রফল কতটা তার উপরে নির্ভর করে। আর 3 নম্বর হচ্ছে প্রবাহের লম্ব দিকে দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তনের হার এর উপর নির্ভর করে। এর উপরে ভিত্তি করে বিজ্ঞানী নিউটন, এই তিনটে বিষয়ের পরে যেহেতু নির্ভর করে, এই তিনটে বিষয়ের পরে ভিত্তি করে বিজ্ঞানী নিউটন একটা সূত্র দিয়েছিল, যেটা সান্দ্রতা সংক্রান্ত নিউটনের সূত্র বলে আছে। তোরা ক্লাস 11-এ উঠে পড়বি এবং সেখান থেকে সান্দ্রতাঙ্ক বের করা যায়। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস 10-এ 9-এ এইটুকুনি পড়তে হবে। ওকে, তো আমরা দেখলাম সান্দ্রতা কাকে বলে, এবং এই জিনিসটা আমাদের বোঝাই ছিল, আর কিছু এখানে নেই। তো নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রান্তীয় বেগ। যে বেগটা বললাম সেটা কিন্তু সন্ধিবেগ এক জিনিস, পেজ চেঞ্জ করছি, নেক্সট পেয়ে যাচ্ছি। এবার আমরা পড়ব প্রান্তীয় বেগ, যার ইংরেজি নাম হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। দেখ, সান্দ্র বা গাঢ় তরল যেগুলো,
মধু যেমন, এই তরলের মধ্যে তুই যদি একটা বল, আর বাড়িতে যেন মধুর মধ্যে বল ফেলে দিস না, কে ফেলিস, একটা ভারী বলকে ফেলিস, তাহলে ভারী বল যদি হয়, বা আগেকার দিনে এই যে গুলি নিয়ে যে খেলাগুলো হতো, সেই গুলি খেলার যে গুলিগুলো ছিল ওগুলো তো ভারী হয়, কাচের তৈরি হয়। তো এই গুলিগুলোকে যদি ফেলা হয়, তাহলে কিন্তু যদি অনেক উঁচু থেকে ফেলা হয়, তাহলে তো গুলিটা একটা বিভৎস বেগ নিয়ে এসে মধুর মধ্যে ঢুকবে। তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে গুলিটা একটা বেগ নিয়ে ঢুকবে মধুটার মধ্যে, ঠিক আছে। আমি যদি একটু হালকা একটা ছবি আঁকি, ধর এটা একটা পাত্র, এর মধ্যে মধু আছে, সান্দ্র তরল যেটা, ঠিক আছে। জলের মধ্যে ফেললে ঘটনাটা অতটা ঘটবে না, বা জলের মধ্যে ফেললে ঘটবে না, না ঘটবে অবশ্যই, বাট তোকে সেক্ষেত্রে অনেকটা বড় জল নিতে হবে, অনেকটা বেশি হাইটে জল নিতে হবে, বা নর্মাল বালতি বা গ্লাসে নিলে হবে না। তো তুই যদি ফেলিস, তাহলে কিন্তু এই মধুর ভিতরে যখন গুলিটা ঢুকবে তখন কিন্তু একটা উচ্চ বেগে ঢুকবে, বাট যখন ওই মধুর স্তরটাকে ক্রস করা শুরু করবে, মধুর স্তর তোকে বাধা দেবে আস্তে আস্তে, জল ততটা বাধা কিন্তু দিতে পারবে না। ওকে। তো সেই জন্যে কী হবে, ওই গুলিটার বেগ আস্তে আস্তে কমতে থাকবে, কমতে 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 একটা ফিক্সড বেগ চলে আসবে, সেই বেগে ও কিন্তু গুলিটা নিচে নামতে থাকবে। এই যে বেগ, সর্বনিম্ন বেগ বলিস বা সর্বোচ্চ বেগ বলিস, সেই বেগটাকেই বলা হবে প্রান্তীয় বেগ। তো আমরা সংজ্ঞাটা লিখে আরো বেটার বুঝতে পারবো, যে কোনো সান্দ্র প্রবাহীর, কোনো সান্দ্র প্রবাহীর মাধ্যমে, মানে মিডিয়ামে গতিশীল কোনো বস্তুর, কোনো বস্তু যে সর্বোচ্চ মানের স্থির বেগ সহ খাড়া নিচের বা উপরের দিকে গতিশীল হয়, নিচে বা উপরের দিকে গতিশীল হয়, তাকেই ওই বস্তুর প্রান্তীয়, বা এটার আর একটা নাম আছে সীমান্ত বেগ বলে। ওকে, আমি যে মধুর এক্সাম্পলটা দিলাম ওটা নিচের দিকে যাচ্ছিল, উপরের দিকে হতে পারে, ঠিক আছে। উপরের দিকে বৃষ্টির ফোঁটা কিন্তু এই প্রান্তীয় বেগ। বৃষ্টির ফোঁটা, দেখ একটা জিনিস ভেবে দেখ, আমরা কি জানি, যদি আমরা উপর থেকে, মানে ধর 5তলা বাড়ির ছাদ থেকে একটা বলকে নিচে ফেলে দেওয়া হলো, তাহলে কি হবে, বলটা যত নিচে আসবে তার বেগ তত বাড়বে, কারণ অভিকর্ষ ত্বরণ কাজ করছে। এবার ভাব, মেঘ কত উপরে রয়েছে, মেঘ কত কিলোমিটার উপরে রয়েছে মেঘ, তো সেই মেঘ থেকে বৃষ্টি পড়ছে, তুই রাস্তায় দাঁড়িয়ে রয়েছিস, তো বৃষ্টি অত উপর থেকে যখন পড়ছে, বৃষ্টি যত নিচে আসবে বৃষ্টির বেগ বাড়বে। যদি এই গল্পটা হতো, তাহলে ওই বৃষ্টির ফোঁটা যখন তোর মাথায় পড়তো তোর মাথা ফেটে যেত, যদি সত্যিই ওইটা হতো যে বৃষ্টির ফোঁটার বেগ ক্রমশ বাড়ছে, যত বৃষ্টির ফোঁটা অতিক্রান্ত দূরত্ব বাড়ছে, বৃষ্টির ফোঁটা যত মেঘ থেকে নিচের দিকে আসছে, তাহলে বৃষ্টির ফোঁটার বেগ কিন্তু বাড়ছে। যদি এটা হতো, তাহলে ওই একটা বৃষ্টির ফোঁটা একজন মানুষের মাথায় পড়লে সেই বৃষ্টির ফোঁটা সে মানুষটার মাথাটাকে ফাটিয়ে দিতে পারতো, মেঘ যা হাইটে থাকে। ওকে, কিন্তু হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে প্রান্তীয় বেগের জন্য হয় না। এবার এখানে মাধ্যম কোথা দিয়ে আসলো, বা প্রবাহী মাধ্যম কোথা দিয়ে আসলো? কারণ বৃষ্টির ফোঁটা পড়ছে কোথা দিয়ে? বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে। বায়ুমণ্ডলে বায়ু রয়েছে, যেটা একটা গ্যাসীয় মাধ্যম, যেটা একটা প্রবাহী। তাহলে এই প্রবাহীর মধ্যে দিয়ে যখন বৃষ্টির ফোঁটা পড়ছে, সেটা কিন্তু একটা সান্দ্র মাধ্যম। সেই সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে বৃষ্টির ফোঁটাটা কিছুটা অতিক্রম করার পরে কিন্তু প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি বা সীমান্ত বেগ পেয়ে যাবে। সেই বেগ থেকে কিন্তু বৃষ্টির ফোঁটার বেগ আর বাড়তে পারবে না। ওই সীমান্ত বেগ বা ওই প্রান্তীয় বেগ নিয়েই কিন্তু বৃষ্টির ফোঁটাটা বাকি পথটা অতিক্রম করবে এবং ভূপৃষ্ঠে বা তোর মাথায় যেখানেই হোক সেখানে পড়বে। তো সেই বেগের মানটা এমন হয় যাতে তোর মাথাটা ফাটবে না, সেই জন্য বৃষ্টির ফোঁটা মাথায় পড়লে মাথা ফাটে না, এই প্রান্তীয় বেগের জন্যে। বাট যদি এই প্রান্তীয় বেগ না হতো,
তাহলে কিন্তু বৃষ্টির ফোঁটা মাথায় পড়লে মাথা ফেটে যেত। ওকে, তাহলে প্রান্তীয় বেগের গুরুত্ব কতটা বুঝতে পারছিস। বিজ্ঞানী স্টোক বলে একজন বিজ্ঞানী আছে, এটা 11-এ উঠে পড়বি, যে স্টোক কি করে এই প্রান্তীয় বেগের মানটা নির্ণয় করে, এবং তিনি একটা সূত্র দেয় যেটা স্টোকের সূত্র বলে পরিচিত, সেটা 11-এ উঠে তা দিয়ে অঙ্কটাঙ্কও করতে হবে। তো সেটা আমাদের এখন আলোচ্য বিষয় নয়। নেক্সট আমরা যেটা পড়বো এখানে, তরল প্রবাহের হার। তরল প্রবাহের হার, যাকে ইংরাজিতে বলে রেট অফ ফ্লো অফ লিকুইড। ওকে, তো কি, তোর কাছে ধর কোন একটা পাইপ রয়েছে, তোর কাছে ধর কোন একটা পাইপ রয়েছে, ওকে, এই পাইপটার মধ্যে দিয়ে তরল যাচ্ছে। তুই কি করলি, মনে মনে এই জায়গাটা তল কল্পনা করলি পাইপটা। ওকে, তো এই তলটা কল্পনা করলি, এবার আমি লিখি, লিখতে লিখতে বাকিটা বলছি, ঠিক আছে। তো প্রবাহ নলের যে কোনো প্রস্থচ্ছেদে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত তরলের আয়তনকে তরল প্রবাহের হার বলে। ওকে, এর মধ্য দিয়ে একক সময়, ধর আমি এখানে এটা কল্পনা করলাম, এটা একক ইউনিট টাইম পরে ওটা ধর এত দূর গেছে, ওখান থেকে এত দূর গেছে, ঠিক আছে, ইউনিট টাইম পরে। ওকে, তো সেক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা, একক সময় অতিক্রান্ত দূরত্ব, তাকে আমরা কি বলি, বেগ, ভি। ওকে, তাহলে এই দূরত্বটা কিন্তু ভি, ঠিক আছে। এই ক্ষেত্রফলটা আলফা, এই ক্ষেত্রফলটাও আলফা, এটা যে কোনো তলের ক্ষেত্রফল হচ্ছে আলফা, ঠিক আছে। তাহলে এবার আমরা এই তরল প্রবাহের হারের রাশিমালা নির্ণয় করব। রাশিমালা, ধরা যাক আলফা প্রস্থচ্ছেদের একটি নলের মধ্য দিয়ে ভি মানের স্থির গতিবেগ সহ, ভি মানের, এখান থেকে যে বেগটা আছে সে বেগটা ভি, স্থির গতিবেগ সহ একটি তরল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এই নলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহমান তরলের আয়তন হলো আলফা প্রস্থচ্ছেদ ও ভি দৈর্ঘ্য বিশিষ্ট
ভি দৈর্ঘ্য বিশিষ্ট একটি চোঙের চোঙের একটি চোঙে আবদ্ধ তরলের আয়তনের সমান। এই যে চোঙটা, এই চোঙটার ভিতরে যে পরিমাণ তরল ধরবে, এই চোঙটার ভিতরে এতটা তরল ধরবে, এই তরলটাই 1 সেকেন্ডে কতটা তরল ওই ক্ষেত্রফলটার মধ্য দিয়ে পাস করছে সেটা। এই তরলটার হচ্ছে তরল প্রবাহের হার। ওকে, তো পেজ সেভ করছি, নেক্সট পেয়ে যাচ্ছি। তো তাহলে কি লিখব? লিখব যে অতএব তরল প্রবাহের হার সমান সমান প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন, প্রবাহিত তরলের আয়তন, সেটা কি? সেটা হচ্ছে ভি ইন্টু আলফা ঘন একক, ভি আলফা ঘন একক। ওকে, তো তরলের ঘনত্ব যদি রো হয়, তরলের ঘনত্ব রো হলে, আমরা রো দিয়ে পড়েছি, রো বা ডি দিয়ে পড়েছি, রো হলে প্রতি সেকেন্ডে তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার কত হবে? তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার বের করুন। আমরা এক কাজ করি, প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের ভর বের করি। প্রবাহিত তরলের ভর সেটা কত না, এই প্রতি সেকেন্ডে যতটা প্রবাহিত তরল প্রবাহিত হচ্ছে তার আয়তন ইন্টু তরলের ঘনত্ব। তাহলে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব। কারণ আমরা জানি যে ভর সমান সমান আয়তন ইন্টু ঘনত্ব, বা ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, এটা আমরা পড়েছি। তাহলে আয়তনটা কত ছিল? ভি আলফা ইন্টু রো। এখন ভি আলফা ইন্টু রো, তাহলে আমরা পাচ্ছি কত? ভি আলফা রো, ভি আলফা রো। ওকে, তাহলে দেখ, আমরা তরল প্রবাহের হার এর একক যদি বের করতে চাই, তরল প্রবাহের হারের একক, তরল প্রবাহের হারের একক কি হবে? কতটা সিজিএস একক, সিজিএস একক কতটা তরল প্রবাহিত হচ্ছে, কত আয়তনের তরল প্রবাহিত হচ্ছে একক সময়। তাহলে উপরে বসবে আয়তনের একক, দ্যাট ইজ সেন্টিমিটার কিউব, আর নিচে বসবে সময়ের একক, দ্যাট ইজ সেকেন্ড। এসআই একক মিটার কিউব আয়তনের একক এবং সময়ের একক সেকেন্ড। তরল প্রবাহের হারের মাত্রা, উপরে বসবে আয়তনের মাত্রা, দ্যাট ইজ এল কিউব, আর নিচে বসবে সময়ের মাত্রা, দ্যাট ইজ টি। তাহলে আমরা কত পাবো? এল কিউব টি টু দি পাওয়ার -1। ওকে, এটা হচ্ছে তরল প্রবাহের হারের মাত্রা। ওকে, পেজ পেজ চেঞ্জ করছি। এবার নেক্সট পেজে যাব, গিয়ে আমরা এবার পড়বো একটা নতুন জিনিস, যার নাম হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ, যেটা উঁচু ক্লাসে কাজে লাগবে। ওকে, চেঞ্জ করলাম, ধারাবাহিকতার সমীকরণ। ধর
কোন একটা প্রবাহী কোন একটা পাইপ রয়েছে, পাইপটা দেখতে এরকম, ঠিক আছে? ওই পাশটা সরু, ওই পাশটা মোটা, পাইপটা ব্যাকা টাকাও আছে। আমি এই পাইপের মধ্যে একটা, এখানে একটা সেকশন নিচ্ছি, এরকম একটা সেকশন পাবো, ওকে। আর এই দিকে একটা সেকশন নিচ্ছি, এখানে একটা ছোট সেকশন পাবো, ওকে। এই দুটো সেকশন নিলাম। আচ্ছা, এবার অসংনম্য মানে ইংরেজিতে যাকে বলে ইনকম্প্রেসেবল, সংনম্য ময় ফোলা, মানে যাকে চাপ দিলে কমবে না, ঠিক আছে? অসংনম্য মানে ইনকম্প্রেসেবল, মানে যাকে চাপ দিলে কমবে না, আর সংনম্য মানে কম্প্রেসেবল, যাকে চাপ দিলে কমবে। এবং অসান্দ্র মানে নন ভিসকুয়াস, যেটা ভিসকুয়াস নয়, অসান্দ্র তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ নলের প্রবাহ নলে প্রবিষ্ঠ নল থেকে বহির্গত প্রবিষ্ট নল থেকে বহির্গত তরলের ভর সর্বদা সমান থাকে। আমি একটু পরে ব্যাপারটা বোঝাচ্ছি। কারণ এক্ষেত্রে প্রবাহ নলের ভিতরে, প্রবাহ নলের ভিতর থেকে প্রবাহী কখনোই বাইরে যেতে পারে না, বা প্রবাহী নলের কোথাও জমেও থাকে না, তার মানে কি? তার মানে ধর তুই এরকম একটা পাইপ দিয়ে জল পাঠাচ্ছিস, তো এই পাইপের ভিতরে কোনো পোর্শন থেকে তো জল বাইরে বেরিয়ে আসবে না, যদি কিনা পাইপে কোনো ছিদ্র থাকে। আর কোনোদিন এই পাইপের ভিতরে জল জমে থাকে? কোনোদিন জমে থাকে না। যখন জল প্রবাহ হয়, তাহলে কোনোদিন কিন্তু জল জমেও থাকবে না, আর কোনোদিন কিন্তু ভিতরের কোনো অংশ থেকে জল বেরিয়েও আসবে না, ওকে। তাহলে পাইপটার সরু মোটা যাই হোক, সেক্ষেত্রে যেটা ঘটবে সেটা হলো, তাই অসম প্রস্থচ্ছেদ যুক্ত প্রবাহীর ক্ষেত্রে ধর ভি আলফা পি নয়, ভি আলফা রো, যেটা আমরা একটু আগে ভর পেলাম, ভি আলফা রো, এটা ধ্রুবক হবে। কারণ এই প্রবাহীর ধর এখান থেকে বেগ হচ্ছে v1, এই ক্ষেত্রফলটা হচ্ছে আলফা 1, এখান থেকে বেগ হচ্ছে v2,
এই ক্ষেত্রফলটা হচ্ছে α2। তো তাহলে এই প্রবাহীর বেগ ঘনত্ব যদি সমান হয় তাহলে কিন্তু কি হবে, α v দ্যাটস ইকুয়াল টু ধ্রুবক হবে। তার মানে α1 v1 দ্যাটস ইকুয়াল টু α2 v2। এবার α1 বাই α2 বের কর, কত আসবে, v2 বাই v1 আসবে না? এবার দেখ, তোর চোখে রেখে তুই বুঝতে পারছিস যে α1 বড় α2 ছোট, তাহলে α1 বাই α2 কত, একের থেকে বড়। তাহলে v2 বাই v1টাকে কিন্তু একের থেকে বড় হতে হবে। তার মানে v2 ইজ গ্রেটার দ্যান v1। এই কথাটার মানে কি, এই কথাটার মানে v2 মানে এই ভেলোসিটিটা, এই ছোট অংশের ভেলোসিটিটা বেশি, বড় অংশের ভেলোসিটিটা কম। তাই যদি পাইপের কোনো জায়গায় চেপে যায় তাহলে সেখান থেকে কিন্তু জলটা জড়ে যায়, আর কোনো জায়গায় যদি মানে বেশি ফোলা থাকে সেই জায়গায় কিন্তু জলটা আসতে যায়। ওকে, ক্ষেত্রফল কম হলে জলটা বেশি জড়ে যাবে, আর ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে জলটা আসতে যাবে। এই রোটাকে আমরা কেন তুলে দিতে পারলাম, তার কারণ হচ্ছে তরলটা অসংনম্য তরল আমরা নিয়েছি। অসংনম্য তরলের ক্ষেত্রে রোটা ধ্রুবক থাকে, মানে ঘনত্বটা ধ্রুবক থাকে। তো আমি লিখে দিচ্ছি, অসংনম্য তরলের ক্ষেত্রে রো ধ্রুবক। ওকে, তো এবার দাঁড়ি আমি আরেকটুখানি লিখব যে নলের যে ক্যালকুলেশনটা আমি একটু আগে করলাম, নলের যে কোনো দুটি ছেদ, আমি ধর এখানে এ ছেদ নিলাম আর এখানে বি ছেদ নিলাম। এ ও বি এর, এ এবং বি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল α1 এবং α2, এবং ছেদ দুটির লম্ব অভিমুখে প্রবাহীর তাৎক্ষণিক বেগ v1 এবং v2 হলে আমরা কি পেয়েছি, α v সমান ধ্রুবক। ওকে, তার মানে কি লিখলাম, α1 v1 সমান α2 v2, এরকম করে যতগুলো নেবো ততগুলো পাবো। এই যে জিনিসটা আসলো এটাকেই বলা হয়, এই সমীকরণকে ধারাবাহিকতার সমীকরণ বলে। ওকে, এবার চল তোদের একটা, এটা লেখা হয়েছে, লেখা আমি তাহলে পেজ চেঞ্জ করবো, কিন্তু চেঞ্জ করে দিলাম। এবার তোদের একটা ল্যাবে নিয়ে যাচ্ছি, দেখ সেখানে গেলে তোরা বুঝতে পারবি কিভাবে ঘটছে। এক সেকেন্ড, দেখ। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছিস? স্ক্রিনে দেখ, স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? রিপ্লাই কর। ওকে, এবার দেখ স্ক্রিনে দেখ, এই যে পাইপটা, পয়েন্টারটা দেখতে পাচ্ছিস তো? এই যে পাইপটা দেখ মোটা। এটা আমরা পরের দিন আবার যখন বার্নৌলির সমীকরণ পড়বো, আমরা নেক্সট ক্লাস, কালকেই কিন্তু আমি পড়াবো, টাইম আমি বলে দেবো, আমি সেটা নিয়ে পরে বলছি। এই পাইপটার দেখ রেডিয়াস, ব্যাসার্ধ দেখ, এই যে লেখা রয়েছে R1, সেটা হচ্ছে 1 মিটার। আর এই পাইপটা এখানে সরু পাইপ, এখান থেকে এটা নেমে এটা সরু পাইপ, এটা আমরা পরের দিনও দেখবো, বুঝবো আরো। এখানে ব্যাসার্ধ দেখ R2 = ½ 0.5 মিটার। ওকে, তাহলে হিসাব অনুযায়ী যে অংশে পাইপ মোটা সেই অংশে বেগ কি হবে, কম হবে, আর যে অংশে পাইপ সরু সেই অংশে বেগ বেশি হবে। তো দেখ আমি এখানে বেগটাকে 3 মিটার পার সেকেন্ড করে রেখেছি, এই যে v1 হলো এই জায়গার বেগ,
V1টাকে 3 মিটার পার সেকেন্ড করে রেখেছি। তার জন্য এখানে V2 শো করছে দেখ 12 মিটার পার সেকেন্ড। এবার আমি এটাকে রান করাচ্ছি, দেখ এ দেখ তরলটা যাচ্ছে, পাচ্ছিস যে তরলটা এখানে 3 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছে, এখানে দেখ তরলটা কত জোরে যাচ্ছে। এবার দেখ আমি এই ব্যাসার্ধটাকে, এই যে R1 যে ব্যাসার্ধটা রয়েছে, এই R1 ব্যাসার্ধটাকে বা R2 ব্যাসার্ধটাকে আমি, R2, দেখ R2 ব্যাসার্ধটাকে একটু বাড়িয়ে দিলাম। এর ফলে কি হলো, R2 ব্যাসার্ধটাকে যেই বাড়ালাম, দেখ প্রবাহের বেগ কিন্তু কমে গেছে। এটা ছিল 12, হয়ে গেছে 7.1। তাহলে যখনই আমি ক্ষেত্রফল বাড়িয়ে দিচ্ছি তখন কিন্তু বেগ কমে যাচ্ছে, ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। আবার দেখ আমি যদি এটা R2টাকে একটু কমিয়ে দিই, এটা হালকা কমালাম, 6 করে দিলাম, 0.6, তখন দেখ 8.33 শো করছে বেগ। তো আমরা যখন এটাকে বাড়াতে বাড়াতে একে নিয়ে যাব, একদম একে নিয়ে গেলাম, দেখ এবার দেখ দুটো বেগ সমান। এখানেও বেগ হচ্ছে 3, আমি যেটাকে 3টাকে বাড়াই, দেখ আমি যেভাবে বাড়াবো এটা 3.8, 3.7, 3.7, কারণ দুটো ব্যাসার্ধ সমান। ব্যাসার্ধ কমিয়ে দিলে, এই ব্যাসার্ধটা যদি আমি কমিয়ে দিই, তাহলে দেখ ওইটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। ওকে, বোঝাতে পারলাম যে কিভাবে ধারাবাহিকতার সমীকরণটা কাজ করছে। দেখ যদি কোনো ডাউট থাকে বল। ওকে, এইভাবে তরলটা কিন্তু প্রবাহিত হয়। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। এটা বুঝতে পারলে এটা আমি নেক্সট দিন আবারও দেখাবো, কারণ এর মধ্যে অলরেডি প্রেশারগুলো ঢুকবে, এখানে প্রেশার নেই এখনো। প্রেশার দেখ P2 P1 শো করছে, সেগুলো আমরা পরের দিন বুঝবো, যখন আমরা বার্নৌলির সমীকরণ পড়বো পরের দিন, কালকেই পড়াবো, তো তখন আমি ওটা বলবো। ওকে, যদি কোনো ডাউট থাকে বল।